Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel. I am content creator. I upload daily video on YouTube. Please like, comment and share. তো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটা ভিন্ন ধর্মের একটা গল্প নিয়ে, একজন মানুষের জীবন বৃত্তান্ত গল্প নিয়ে। একজন মানুষের লাইফে কত কিছু ঘটে যেতে পারে তা আমরা সবাই জানি, কারণ প্রত্যেকের জীবনের কোনো না কোনো ঘটনা আছে। দুঃখ, কষ্ট, হাসি, আনন্দ, প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো ঘটনা থেকেই থাকে। কিন্তু তারপরেও জীবন নাটকের চেয়েও নাটকীয়। ঠিক তেমনি বাস্তবতার সাথে মিল করে একদম কঠিন বাস্তবতা থেকে নেওয়া আজকে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। এবং সেই ঘটনা হচ্ছে, তার আগে আমি একটা কথা বলে রাখি, আমার এই ঘটনাটা আমি কাউকে ছোট করা বা হেয় করা বা কারো মান সম্মানকে ছোট করা বা কাউকে হেয় করার জন্য আমি এই ঘটনাটা বলছি না। এই ঘটনাটা একটা প্রবাসী ভাইয়ের, তিনি আমাকে লিখেছেন এবং আমি সেই ঘটনাকে তার জীবনের ব্যর্থতা, তার জীবনের হতাশা, একটা ফ্যামিলির কাছ থেকে হতাশা পেয়ে তিনি তার জীবনকে বিসর্জন দিয়েছেন, সেই জীবনের গল্পটাকে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। তিনি আমাকে লিখে পাঠিয়েছেন, সেই গল্পটা আপনাদেরকে আজকে পড়ে শোনাবো। এবং তার আগে বলে নিই যে আমাদের জীবনে সবচেয়ে কঠিন দুঃখের সময়, দুঃসময় পাশে থাকে আমাদের ফ্যামিলি। আর সেই ফ্যামিলি যদি আমাদের তখন বুঝতে না পারে, এর চেয়ে কঠিন দুঃখ বেদনা আর কিছুই হতে পারে না। তো বেশি কথা না বলে চলুন আমরা শুনে আসি সেই ঘটনাটা, যে এক প্রবাসী ভাই তার সারাটা জীবন যার ফ্যামিলির জন্য ব্যয় করেছে, কিন্তু তার ফ্যামিলির কাছ থেকে সে বিনিময়ে কী পেয়েছে সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো কথা না বলে চলুন ঘটনাটা শুনে আসা যাক। তো ভিউয়ার্স, ঘটনাটা যেভাবে লেখা আছে আমি সেভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম নিলয়। আমি দীর্ঘ 8 বছর প্রবাসে কাটিয়ে যখন কাউকে না জানিয়ে বাড়িতে আসি সারপ্রাইজ দিব বলে, বাড়িতে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাই, কারণ আজকে আমার ছোটো ভাইয়ের বিয়ে। অথচ আমাকে কেউ একবার বলেনি, বলার প্রয়োজনও মনে করেনি। আমি বাড়িতে আসার পর কেউ খুশি হতে পারেনি, সেটা আমি ভালো করেই বুঝতে পারছিলাম, কারণ তাদের চেহারায় খুশির চেয়ে বিরক্তটাই বেশি দেখতে পাচ্ছিলাম। সবার সাথে কৌশল বিনিময় করে ঘরে যাই, তখন বাবা আমার পিছন পিছন আসে আর বলে, কিরে নিলয়, হঠাৎ করে বাড়িতে চলে আসলি, কোনো সমস্যা হয়েছে? আমি বললাম, না বাবা, কোনো সমস্যা হয় নাই, তোমাদের দেখতে মন চাইলো তাই চলে আসলাম। ও, তা আবার কখন যাবি? বাবার কথা শুনে কিছুটা অবাক হলাম। এইমাত্র বাড়ি আসলাম আর এখন জিজ্ঞেস করছে কখন যাব। একটা মুচকি হাসি দিয়ে বললাম, এই তো কিছুক্ষণ পর চলে যাব বাবা। তো বাবা বলল, এখন না এসে কিছুদিন পর আসতি, এখন অনেক লেনাদেনা বাকি আছে। বাবার কথা শুনে কিছু বললাম না। তখন মা বলল, কিরে বাবা, চলে আসলি কেন, কোনো সমস্যা হয়েছে? আমি বললাম, না মা, কোনো সমস্যা হয় নাই, এমনি আসলে তোমাদের দেখতে মন চাইছিল তো তাই চলে আসলাম। মা বলল, আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়। তখন আমি ফ্রেশ হতে গেলাম। আজকে আবার রাকিবের বিয়ে। মা বলছে, তুই রাকিবের বিয়েতে যাবি না? রাকিব মানে আমার ছোট ভাই, আমার ছোট ভাইয়ের আজকে বিয়ে। আমি বললাম, না মা, আমি খুবই ক্লান্ত, তাই যাব না। আমি আমার মা বাবার কথা শুনে অনেকটা অবাক হলাম। বড় ছেলের বিয়ে করে নাই, তাকে জিজ্ঞেস করে ছোট ভাইয়ের বিয়েতে যাবে কি না। সবাই ছোট ভাইয়ের সাথে চলে গেছে, শুধু মা ছাড়া। সারাদিনে জার্নি করে অনেকটা ক্লান্ত, তাই কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে মানুষের হইচই শব্দ শুনে, বুঝতে পারলাম বউ নিয়ে চলে এসেছে। এর মধ্যে ছোট ভাইয়ের সাথে কথা বা দেখা হয় নাই, ওইভাবেই শুয়ে আছি। আমাকে কেউ জিজ্ঞেস করেনি আমি কিছু খেয়েছি কি না। একটু পর ছোটো বোন আসলো। ছোটো বোন এসে আমাকে বলল, ভাইয়া কেমন আছো তুমি? আমি বললাম, ভালো, তুই কেমন আছিস?
বললো ভালো। ভাইয়া তুমি মনে হয় সকাল থেকে কিছু খাওনি। আমি বললাম আরে তেমন কিছু না, খাওয়া হয়েছে আমার। ছোটো বোন বললো ভাইয়া তুমি না মিথ্যাটা ভালোই বলতে পারো না, তুমি বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। খাবারটা কিছুক্ষণ পর ছোটো বোন খাবারটা নিয়ে আসলো। ভাইয়া খাবারটা খেয়ে নাও। আমি বললাম হুম। ছোটো বোন বললো ভাইয়া একটা কথা বলি। আমি বললাম হুম বল, কি বলবি? আমার হাতে খাইয়ে দেবো তোমাকে। আমি বললাম হুম দে, অনেক দিন হলো কারো হাতে খাবার খাই না। তারপর ছোটো বোন খাবার খাইয়ে চলে গেল। রাতের বেলা সবাই আমার ঘরে আসলো, সাথে ছোট ভাইও বোনও ছিল। আম্মুও বলল নিলয় কী নিয়ে আসলি আসার সময়, আমাদের একটু দেখা। আমি বললাম এনেছিলাম অনেক কিছু, কিন্তু কাকে দিব বুঝতে পারছি না। তখন বাবা বলল কাকে দিবি মানে? আমরা তোর পরিবার, আমাদেরকে দিবি। একটা মুচকি হাসি দিয়ে বললাম তোমরা আমার পরিবার। বাবা বলল কেন? আমি বললাম না এমনি, আমি এখন কিছু খুলতে পারবো না, 2 দিন পর পরে খুলবো। তারপর সবাই চলে গেল। কি আজব দুনিয়া, আমার থেকে তাদের জিনিসের দামটা অনেক বেশি। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। তারপর এই 2 দিনে আমার কেউ কোনো খোঁজ খবরই নিল না। মনে হচ্ছিল যেন আমি কোথায় এসে পড়েছি, কেউ আমাকে কাউকে চিনে না। তারপর 2 দিন পর দেখতে দেখতে 2 দিন চলে গেল। এই 2 দিনে আমার পরিবারে কেউ আমার কোনো খোঁজ খবর রাখে নাই, শুধু আমার ছোট বোন মুনতাহা ছাড়া। 2 দিন পর আব্বু আম্মু আমার রুমে আসে, সাথে ছোট ভাই, বড় আপু, মুনতাহা, সবাই। আব্বু বলে কী রে নিলয় কী করিস? আমি বললাম কিছু না আব্বু, বলেন। আব্বু বলল তা আসার সময় কী নিয়ে আসলি, এখনও দেখলাম না যে? বুঝতে পারলাম সবাই এখন আমার রুমে কেন আসছে। আসলে আব্বু তোমার বিয়ে নিয়ে ব্যস্ত, তাই কিছু বের করিনি। আসলে আব্বু তোমরা বিয়ে নিয়ে ব্যস্ত, তাই কিছু বের করিনি। আব্বু বলল তাহলে এখন বের কর, তোর বড় আপু আছে, দেখি সবার জন্য কি নিয়ে আসলি। আসলে আব্বু কারোর জন্য কিছু নিয়ে আসি নাই, শুধু মুনতাহার জন্য কিছু জিনিস নিয়ে এসেছি। দেখলাম ছোট ভাই বড় আপুর চেহারা মলিন হয়ে গেছে। তখন আম্মু বলল দেখি কী নিয়ে আসলি মুনতাহার জন্য। তারপর আমার সব কিছু বের বের কি যা বের করেছি সেখানে শুধু মুনতাহার জিনিস ছিল। তারপর আমার সব কিছু বের করি, যা বের করেছি সেখানে শুধু মুনতাহার জিনিস ছিল। তখন বড় আপু বলল শুধু এই জিনিসগুলো নিয়ে আসলি? আমি বললাম হুম, কেন? বড় আপু বলল আমি না বললাম কিছুদিন আগে তুই যখন বাড়ি আসবি তোর দুলাভাইয়ের জন্য একটা ল্যাপটপ নিয়ে আসবি। আমি বললাম আসলে আপু হঠাৎ করে চলে আসছি, তাই কিছু নিয়ে আসতে পারিনি। বড় আপু বলল তোকে কে বলেছে হঠাৎ করে চলে আসতে? আর 2 বছর পরে আসলে কি হতো? সেই দিন তো গেলি বিদেশে, এত তাড়াতাড়ি চলে আসা লাগে? আমি বললাম আপু 8 বছর পরে আসলাম। বড় আপু বলল তো কি হয়েছে, মানুষ তো 10 বছর পরে আসে বাড়িতে, আর শুধু 8 বছর 8 বছর করিস। এই 8 বছরে কি করেছিস আমাদের জন্য? আপুর কথা শুনে কিছু বললাম না, আমি শুধু একটা মুচকি হাসি দিয়ে আব্বুর দিকে তাকালাম। ছোট ভাই বলল ভাইয়া আমার জন্য আইফোন আনতে বলেছিলাম, নিয়ে এসেছো? আমি বললাম না। বললাম হঠাৎ করে বললাম তো চলে আসছি, তাই কিছু নিয়ে আসি নাই। তা তো দেখতেই পারতেছি, ছোটো বোনের জন্য জিনিস, নতুন ফোন, তারপর কসমেটিক, আরও কত কিছু, আর আমাদের জন্য কিছু নিয়ে আসো নাই? আর সেই রকম কিছু না, ওর জন্য আগে এইগুলো কিনে রেখেছিলাম তাই নিয়ে এসেছি। ছোট ভাই বলল বুঝতে পারছি, আর বলতে হবে না, কিছুদিন পরে আসলে তা তো আসলেই তো হতো, এত তাড়াতাড়ি আসার কি দরকার ছিল শুধু শুধু? আর আপু তো ঠিক বলেছে, কি করেছো তুমি আমাদের জন্য? ছোট ভাইয়ের কথায়ও কিছু বলি নাই, শুধু ছোট ভাই আর আপুর দিকে তাকিয়েছিলাম। কি বলবো, যেখানে আমার মা বাবা আছে তাদের সামনে এত কিছু বললো, তারাই কিছু বলে নাই, সেখানে আমি কি বলবো? ভেবেছিলাম আব্বু কিছু বলবে, দেখলাম আব্বু আম্মু দুজনেই চুপ। তখন আব্বু বলল নিলয়
আম্মুর জন্য কি নিয়ে আসলি, দেখা না একটু। আমি আবারও বললাম, মা আমি কিছুই নিয়ে আসি নাই। আম্মু বলল, তোকে না বলেছিলাম আমার আসার সময় আমার জন্য একজোড়া কানের জিনিস নিয়ে আসবি, তাও নিয়ে আসিস নাই। আমি বললাম, না মা আমি কিছু নিয়ে আসি নাই। আর তোমাকে তো আমি অনেকবার জিনিস দিয়েছিলাম, সেইগুলো কই? আম্মু বলল, সেগুলো পূরণ হয়ে গেছে, তাই বলেছিলাম জিনিস নিয়ে আসতে। আমি বললাম, ও আচ্ছা, আবার দেশের বাইরে গিয়ে তোমার জন্য জিনিস পাঠিয়ে দেব। আম্মু বলল, এখন বল তোর আব্বুর জন্য কি নিয়ে আসলি। আমি বললাম, মা আমি কারোর জন্য কোনো জিনিস নিয়ে আসি নাই। তাহলে বারবার কেন জিজ্ঞেস করছো? তখন আব্বু বলল, বুঝলাম তুই কিছুই নিয়ে আসিস নাই, তাহলে টাকা পয়সা কই? আমি বললাম, আমি টাকা পাবো কই? মাসে সব টাকা তো বাড়িতে পাঠিয়ে দিতাম, তাহলে আমার কাছে টাকা আসবে কোথা থেকে? আব্বু বলল, তাহলে আমি মানুষের লেনাদেনা দিব কি করে? আর তোর ছোট বোন মনতাহার বিয়ে দিব কি কবে? এত বছরের টাকা পয়সা কই? আব্বু বলল, সেই টাকা তো সংসারে খরচ হয়ে গেছে, এখন অনেক টাকা এখনও অনেক দেনা বাকি, তুই যত তাড়াতাড়ি পারিস চলে যা। আর তোর রিটার্ন টিকিট কবে? আব্বার কথা শুনে অনেকটা অবাক হলাম। আমি বললাম, আব্বু চলে যাব। তারপর আব্বু চলে গেল। কি আজব দুনিয়া, আমি কেমন আছি তা কেউ জিজ্ঞেস করে নাই, সবাই শুধু টাকা আর জিনিস নিয়ে ব্যস্ত। কি আজব দুনিয়া। আর এই দুনিয়ার হিসেব তারপর ছোট বোন আমার কাছে আসে আর বলে, ভাইয়া কি দরকার ছিল এইগুলো আনার? তুই আমার একমাত্র ছোট বোন, আমি তোর জন্য আনবো না তো কার জন্য আনবো শুনি? মনতাহা বলছে, ছোট ভাইয়া শুধু রাগ করলো। আমি বললাম, আরে সব কিছু ঠিক হয়ে যাবে, আর তো 15 দিন। মনতাহা বলল, কেন ভাইয়া 15 দিন পর কি হবে? আমি বললাম, কিছু না, তুই যা। মনতাহা চলে গেল। দেখতে দেখতে কেটে গেল আরও 15 দিন। সকালবেলা ছোট বোন আমার রুমে চলে আসে। এই 15 দিন আমার পরিবার কেউ আমার কোনো খোঁজ খবর রাখে নাই, শুধুমাত্র ছোট বোন মনতাহা ছাড়া। এক কথায় আমি বাড়িতে যে আমি আছি সবাই ভুলেই গিয়েছে। মনতাহা সব সময় আমার খোঁজ খবর রাখে। আমি কয়দিন ঘর থেকে বাইরে যাই নাই। বাইরে গিয়ে কি করব, কোনো কিছুই আমার ভালো লাগছিল না। মনে হচ্ছে আমি বিদেশে থেকে গেলে মনে হয় ভালো হতো, কেন যে শুধু শুধু দেশে আসলাম। মনে হচ্ছে বাবা মা আত্মীয় স্বজনের ঘাড়ে একটা বোঝা হয়ে রইলাম, যেখানে আমার কোনো মূল্যই নেই। সকালবেলা ছোট বোন আমার রুমে আসে, এসে বলে, ভাইয়া বাবা তোমাকে ডাকে, বাইরে যাও। আমি বললাম, কেন? মনতাহা বলল, জানি না, হয়তো তোমার সাথে কথা বলবে। আমি বললাম, ও আচ্ছা তুই যা, আমি আসতেছি। ছোট বোন চলে গেলে আমি বাইরে আসলাম, দেখি সবাই বসে আছে। তখন বাবা বলল, নিলয় কি খবর তোর? আমি বললাম, ভালো, বাট তবে বাবার কথাটা শুনে অনেকটা অবাক হলাম, কারণ এই কয়দিনে একবারও দেখা করে নাই আমার সাথে, আর এখন জিজ্ঞেস করছে কি খবর। একটা মুচকি হেসে দিয়ে বললাম, এই তো বাবা ভালো। আব্বু বলছে, আচ্ছা শোন, তোকে যে জন্য ডাকা, বুঝতে পারছিলাম প্রয়োজন পড়েছে তাই এতদিন পর মনে পড়েছে। আমি বললাম, জি আব্বু বলেন। আব্বু বলল, তোর রিটার্ন টিকিট কবে? আমি বললাম, কেন বাবা? আব্বু বলল, কেন মানে তোর জন্য কেনাকাটা করতে হবে না, তাই জিজ্ঞেস করছি, তোর রিটার্ন টিকিটটা কবে? আমি বললাম, আসলে বাবা অনেক বছর পরে বাড়িতে আসলাম তো, এই হলো কিছুদিন, আরও কয়েক মাস পরে যাব। আর যদি এখানে একটা কিছু করতে পারি তাহলে আর যাব না। দেশের বাইরে গিয়ে কী করব? শুধু শুধু আর ভালো লাগছে না আমার, এখানেই কিছু একটা করে নেব। আমার কথা শুনে আমার পরিবারের সবাই এমনভাবে তাকালো যেন তাদের উপর অনেক বড় একটা বোঝা এসে পড়েছে। তখন মা বলল,
নিলয়, তুই এখানে কি করবি আর মাসে মাসে কত টাকা ইনকাম করবি? আমি বললাম, কেন মা, ব্যবসা করব। আপু বলল, বুঝলাম ব্যবসা করবি, কিন্তু ব্যবসা করতে হলে টাকা লাগবে। এত টাকা আছে তোর কাছে? আমি বললাম, কেন, এত বছরে টাকাগুলো কই? আমি তো প্রতি মাসে টাকা পাঠিয়ে দিয়েছিলাম। আব্বু বললো, এত বছরের টাকা মানে? সেই টাকাগুলো তো সংসারের পিছনে খরচ হয়ে গেছে, তাহলে টাকা আসবে কই থেকে? আমি বললাম, বাবা, আমাদের সংসারের প্রতি মাসে 70,000 টাকা খরচ হয়, সেটা আমার জানা ছিল না। আব্বু বলল, আমি বলেছি পুরো টাকা শুধু আমার সরি আব্বু বলল, আমি বলেছি পুরো টাকা শুধু আমরা খেয়ে ফেলেছি। এই টাকা দিয়ে তো ছোটো ভাই, তো ছোটো বোন পড়ালেখা করেছি, একটা ঘর ওঠাতে অনেক টাকা খরচ হয়েছে, তোর ভাইয়ের বিয়ে দিয়েছি, সব কিছুতেই খরচ হয়ে গেছে। আমি বললাম, ও। আব্বু বলল, শোন, তুই যত তাড়াতাড়ি পারিস চলে যা। তো ছোটো কাকা আমাদের কাছে 3 লক্ষ টাকা পাও না। আমি বললাম, কিসের 3 লক্ষ টাকা পাও না? আমাদের তো কোনো লেনাদেনাই ছিল না। তাহলে? আব্বু বলল, আরে, তো ছোটো ভাইকে একটা বাইক কিনে দিয়েছিলাম 3 লক্ষ টাকা নিয়ে, সেই টাকা আর কি। আমি বললাম, কই বাবা, আমাকে তো বলো নাই। আব্বু বলল, এখানে তোকে বলার কি আছে, তোর ছোট ভাই। আর আমি ভেবেছিলাম তুই এখন দেশে আসবি না। আমি বললাম, ও। তখন আব্বু বলল, আর শোন, তোর রিটার্ন টিকিট তাড়াতাড়ি কেটে ফেল। এই বলে সবাই চলে গেল। কি আজব! আমি ভাবতে লাগলাম, আমার মা বাবা মানুষ তার ছেলে মেয়ের কাছে রাখতে চায়। আমার বাবা মা আমাকে দূরে ঠেলে দিচ্ছে। যদি বাড়িতে না আসতাম, হয়তোবা এইগুলো কখনো জানাই হতো না। আর আমার পরিবারের যে আমাকে শুরু টাকার জন্য মনে রেখেছে, সেটাও জানা হতো না। তবে ভালোভাবে বুঝতে পেরেছিলাম, আমার এই দেশে বেশি দিন থাকা হবে না, কারণ সবাই চায় আমি চলে যাই। কেটে গেল আরও 1 মাস। 1 মাস পর বাবা আমার রুমে আসে, বলে, কিরে নিলয়, তোকে সে কবে বললাম কখন যাবি? আমাকে বলতে তোর কোনো খোঁজ খবরই নেই। আমি বললাম, বাবা, আমি তো 4 মাসের ছুটি নিয়ে এসেছি, ছুটি শেষ হলে চলে যাব। আব্বু বলল, আমি কি বলি, 4 মাস থাকতে হবে না, তুই এখনই চলে যা। আবার না হয় 3-4 বছর পরে চলে আসবি, দেখতে তো পারছিস সংসারের অবস্থা। তারপরে আবার তোর ভাইকে একটা চাকরি দিতে হবে, অনেক টাকা লাগবে। মুনতাহাকে বিয়ে দিতে হবে, সেখানে অনেক টাকা লাগবে। আমি বললাম, আচ্ছা বাবা, দেখি। বাবা চলে গেল। কি মা বাবা, আমি বাড়িতে 4 মাস থাকলে তাদের সমস্যা। কথাগুলো ভাবতে হাসি পায়। মা তো আমাকে ভুলেই গিয়েছে। ও একটা কথা, আমার পরিবারে কেউ আমার সাথে ভালোভাবে কথা বলে না। কথা বলা তো দূরের কথা, আমার সাথে কেউ বসে খাবারও খায় না। মুনতাহাকে দিয়ে খাবার পাঠিয়ে দেয়। তার 2 দিন পর আম্মু বলে, আমি বুঝতেই পারছিলাম আমার সাথে কেউ খাবার খেতে চায় না, কারণ খাবার খাওয়ার আগেই, সবাই যখন খাবার খেতে বসে, তার আগেই মা আমার জন্য মুনতাহাকে দিয়ে খাবার পাঠিয়ে দেয়। যখন সবাই খাবার খেতে বসে, তার আগেই আমার রুমে প্রত্যেক বেলা খাবার চলে আসে। আর এই জন্যই চলে আসে যেন আমি তাদের সাথে একসাথে বসে না খেতে যাই। হয়তো বা যেন তাদের সাথে আর খাবার কোনো ইচ্ছাই আমার নেই। কেটে গেল আরও 2 দিন। 2 দিন পর আম্মু আমার রুমে আসে। হঠাৎ আম্মুকে আমার রুমে দেখে কিছুটা অবাক হলাম, কারণ এই 2 মাসে আমার আম্মু একবারও খবর নেয় নাই। আম্মু আমার কাছে এসে বলে, বাবা নিলয়, কি করছিস? আমি বললাম, কিছু না মা। আম্মু বলল, বাবা, তুই কি আমাদের উপর রাগ করে আছিস? আমি বললাম, রেগে থাকবো কেন? আমার তো কিছু করো নাই। আর তোমরা কি করবে আমার জন্য?
যে আমি রাগ করে থাকবো? আম্মু বলল, না, তোর ছোটো ভাই তোর আগে বিয়ে করে ফেলেছে, তাই কি রাগ করেছিস? আমি বললাম, না, আমি তার জন্য কি রাগ করতে পারি? তারপর আম্মু বলল, আসলে বাবা, এখন এখানে রাগ করার কি আছে? ভেবেছিলাম তুই এখন দেশে আসবি না, তাই ওকে বিয়ে করে ফেলি। আর ঘরে অনেক কাজ, এই কাজগুলো আমি একা একা করতে পারি না, তাই বিয়ে করে দিয়েছি। মা, বুঝতে পারছি, সমস্যা নাই, ভালো হয়েছে। আম্মু বলল, বাবা, তুই কবে যাবি আবার? অনেক দিন তো হলো। আম্মুর কথা শুনে অনেকটা অবাক হলাম। নিজের অজান্তে চোখে পানি চলে আসছে। নিজেকে সামলে নিয়ে বললাম, কেন মা, আমার এখানে থাকতে কি তোমাদের সমস্যা হয়? আম্মুকে যখন বললাম আমি এখানে থাকলে কি তোমাদের সমস্যা হয়, আম্মু বলল, না, সমস্যা না, আসলে তুই দেশে আসলি অনেক দিন তো হয়ে গেল, তাই জিজ্ঞেস করলাম কখন যাবি। আমি বললাম, আমি চলে যাব মা, চিরদিনের জন্য, তখন চাইলেও আর ফিরাতে পারবে না, আর মাত্র কিছুদিন। আম্মু আমার কথাটা একটুও বুঝতে পারেনি। আম্মু তখন সাথে সাথে বলল, আচ্ছা, যত তাড়াতাড়ি পারিস চলে যা, সংসারে এখন অনেক টাকা দরকার। তো ছোট চাচা টাকা চাচ্ছে, ওনাকে টাকা দিতে হবে, আবার মন্তাহাকে বিয়ে দিতে হবে, অনেক টাকা লাগবে, বুঝতেই তো পারছিস, তুই ছাড়া টাকা কে দিবে বল? এই বলে আম্মুও চলে গেল। আম্মুর কথাগুলো তীরের মতো আমার বুকে এসে বিঁধল। প্রথমে ভেবেছিলাম আম্মু মনে হয় সান্ত্বনা দিতে এসেছে, এখন বুঝলাম আম্মু সান্ত্বনা না, আমি কতদিন এখানে আছি তা জানতে এসেছে। ভেবেছিলাম সবাই যদি একরকম হয়, মা হয়তো আলাদা হবে, সন্তানকে বুকের মাঝে আগলে রাখবে, কিন্তু আমি ভুল ছিলাম, কারণ সবাই টাকার পাগল। টাকা দিতে পারলে সবাই আপন হয়ে থাকে, যখন টাকা থাকে না তখন নিজের মা বাবা ভাই বোন সবাই পর হয়ে যায়। সবাই শুধু নিজের স্বার্থ খোঁজে, স্বার্থ ছাড়া দুনিয়া অচল। রাতের খাবার খেয়ে বসে আছি, তখন বড় আপু আব্বু আম্মু আমার রুমে আসে। আব্বুর চেহারায় অনেকটা বিরক্ত ভাব বুঝতে পারছি, হয়তো অনেক কিছু বলতে চায়। তখন বড় আপু বলল, নিলয়, তুই কি করবি এখন? বিয়ে করতে চাস? বিয়ে করবি? আমি বললাম, না আপু, বিয়ে করব না। হঠাৎ এই কথা কেন? বড় আপু বলল, না, অনেক দিন হলো দেশে আসলি, তাই জিজ্ঞেস করছি, বিয়ে করবি নাকি? আমি বললাম, না আপু, বিয়ে করব না। বড় আপু বলল, তাহলে একটা কাজ কর, তুই কিছুদিনের মধ্যে চলে যা, বাড়িতে থেকে কি করবি? অনেক দিন তো হলো। আমি কথাটা শুনে অনেকটা অবাক হলাম। কোথায় এলাম, আমাকে একটু সময় দেবে, আমাকে আরও কিছুদিন থাকতে বলবে, তা না, আমাকে বিদেশ চলে যেতে বলছে। কেমন দুনিয়া এসে পড়লাম, আর কোথা থেকে কই আসলাম, ভাবতে অবাক লাগলো। আমি কি এতদিন আমার নিজের দেশে ছিলাম, না এখন নিজের দেশে আছি? ভাবতে বুকের ভেতরটা কেমন জানি কেঁপে উঠছে, আর চোখে ছলো ছলো পানি এসে পড়েছে। পানিগুলো মুছে আব্বু বলল, নিলয়, তোর আপু কিন্তু ঠিক বলেছে, যদি বিয়ে না করিস তাহলে এখান থেকে চলে যা, থেকে কি করবি? আমি বললাম, ও, তোমরা তাহলে এই জন্য আমার রুমে আসছো? বড় আপু বলল, তাড়াতাড়ি চলে যা, অনেক দিন তো হলো। আমি বললাম, আপু, চলে যাব, আর 5-6 দিন পর চলে যাব। কথাগুলো বলে শেষ করার পরে সবাই আমার রুম থেকে চলে গেল। কেউ জিজ্ঞেস করে নাই আমি কেমন আছি বা আমি কি চাই, সবাই শুধু আমি কবে যাব তা নিয়েই ব্যস্ত। 5 দিন পর ছোটো বোন যখন আমার খাবার নিয়ে আসে, এসে দেখে আমার নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। রক্তের পরিমাণ এতটা যে সারা ঘর রক্ত ছড়িয়ে আছে। এটা দেখে ছোট এক চিৎকার দিয়ে ছোটো বোন বেহুশ হয়ে গেল। ছোটো বোনের চিৎকারের শব্দ শুনে সবাই চলে এলো, এসে দেখে এই অবস্থা। মাও এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল, কারণ নিলয়ের দেহটা একদম সাদা হয়ে গিয়েছিল, সারা বিছানায় রক্ত লেগে আছে। ছোটো ভাই দেখে নিলয় নিঃশ্বাস নিচ্ছে না, হয়তোবা অনেক আগেই মারা গেছে। নিলয়ের ছোটো ভাই যখন নিলয়ের কাছে যায়, দেখে তার মাথার পাশে একটা চিরকুট অর্থাৎ চিঠিটা হাতে নিল। চিঠিটা হাতে নেওয়ার পর চিঠির উপরে লেখা আমার পরিবার, এটা দেখে ছোটো ভাই এবার পড়তে শুরু করলো। মাও এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে আছে, কারণ নিলয়ের দেহটা একদম সাদা হয়ে গিয়েছে, সারা বিছানায় রক্ত লেগে আছে।
ছোট ভাই দেখে নিলয় নিঃশ্বাস নিচ্ছে না, তো সবাই ভাবলো আমি আর এই দুনিয়াতে নাই। এর ভিতরে ছোট বোনের জ্ঞান ফিরল, আর এবার ছোট ভাই সেই চিঠিটা সবার সামনে পড়তে শুরু করলো। প্রিয় মা, কেমন আছো? আশা করি তুমি ভালো আছো। এই চিঠিটা যখন লিখতেছি তখন আমি আর ভালো নেই। কি ভাবছো, আত্মহত্যা করেছি? না মা, তুমি সেই রকম ছেলে জন্মই দাওনি যে আত্মহত্যা করবে। আমার ব্রেন ক্যান্সার ছিল। আজ থেকে 4 মাস আগে আমি যখন বিদেশে মেডিকেল চেক আপ করাতে যাই, তখন ডাক্তার বলেছিল আমি আর 4 মাস বাঁচব এই দুনিয়াতে। ডাক্তারের কথাটা শুনে প্রচুর কষ্ট হয়েছিল। কত স্বপ্ন নিয়ে দুনিয়াতে থাকবো ভেবেছিলাম, অথচ সেই স্বপ্নগুলো আর পূরণ হবে না। আমার পরিবারের সাথে সেই সময়টুকু আমি কাটাতে চাই। শেষ জীবনের 4টা মাস আমি আমার পরিবারের সাথে থাকতে চাই, সেই ভেবে আমার চলে আসা, কিন্তু তা আর হলো না। তাই তোমাদের না জানিয়েই চলে আসি। ভেবেছিলাম জীবনের শেষ 4টা মাস তোমাদের সাথে থাকলে হাসি খুশি কাটিয়ে দিব, কিন্তু বিশ্বাস করো মা, আমি যদি জানতাম আমি দেশে আসাতে তোমরা এত অখুশি হবে, তাহলে কোনোদিনই দেশে আসতাম না। যদি জানতাম আমি আমার আপন মানুষদের কাছে এত অবহেলা পাবো, আমি কখনো দেশেই আসতাম না। তুমি তো আমার গর্বে ধারণ করেছিলে, তাহলে মা কেন তুমি আমাকে বুঝতে পারলে না? তুমি কেন আমাকে অবহেলা করলে? মানুষ বলে মা নাকি তার সন্তানের মুখ দেখে সব কিছু বুঝে ফেলে। কই মা, তুমি তো আমাকে বুঝতে পারলে না। একটা দিনও আমার সাথে মন খুলে কথা বললে না, আমাকে জিজ্ঞেস করলে না আমি কেমন আছি। জানো মা, তোমার হাতে খাবার খাওয়ার অনেক ইচ্ছে ছিল, কিন্তু মৃত্যুর আগে তা আর পূরণ হলো না। তোমরা এই 3 মাস একদিনও আমার সাথে বসে খাবার খাও নাই। তোমরা আমার খাবার ঘরে দিয়ে যেতে, আমাকে একবারও বললে না বাবা আয় আজকে আমাদের সাথে বসে খাবি। জানো বাবা আমাকে মাসের শেষ দিকে কল দিত, কিন্তু শুধু বলতো নিলয় এই মাসের টাকাটা সব পাঠিয়ে দিস, সংসারে অনেক টাকার প্রয়োজন। অথচ বাবা আমাকে একবারও জিজ্ঞেস করতো না নিলয় তুমি কেমন আছো। আসলে মা, তোমরা আমাকে ভুলেই গিয়েছিলে। তোমার মনে আছে মা, আজ থেকে 10 বছর আগে বাবার একটি পা এবং একটি হাত অচল হয়ে পড়ে। সেই সময় আমার বয়স ছিল মাত্র 15 বছর। সেই থেকে সংসারের হাল ধরতে হয়েছে আমাকে। মানুষের জমিতে কাজ করতাম, মাটি কেটেছি। তুমি বলতে বাবা তুই একদিন অনেক বড় হবি। দেখো মা, তোমার সেই ছোট্ট নিলয় আজ অনেক বড় হয়েছে, আজ তাকে মৃত্যু নিতে এসেছে। তবে মা, আমি অনেক খুশি, আজ আমার আর অবহেলা সহ্য করতে হবে না। জানো মা, সেই দূর প্রবাসে একটা দিন সকালে সূর্য আমার আগে ঘুম থেকে উঠতে পারে নাই। প্রতি সূর্যের আগে আমি ঘুম থেকে উঠে কাজে যেতাম, আবার রাতের বেলা রুমে আসতাম। তোমার টাকার নেশায় আমাকে ভুলে গিয়েছিল। তুমি বলেছিলে তোমার জন্য জিনিস নিয়ে আসতে। আমি নিয়ে আসছি মা, আমার মাথার পাশে রাখা আছে। অনেক ইচ্ছে ছিল নিজ হাতে তোমাকে জিনিসগুলো পরিয়ে দিব, কিন্তু সব ইচ্ছে যেন পূরণ হয় না। বড় আপু, তুই জিজ্ঞেস করেছিলে আমি কি করেছি তোদের জন্য। তোর তোর তো ভুলে যাওয়ার কথা না। দুলাভাই যখন ব্যবসা শুরু করবে, তুই আমার কাছ থেকে 5 লক্ষ টাকা ধার হিসেবে নিয়েছিলি, বলেছিলি কিছুদিন পর দিয়ে দিবি। কই আপু, আমি তো তোর কাছে সেই টাকা এখনও চাইনি একবারের জন্য। আপু, আমি দুলাভাইয়ের জন্য ল্যাপটপ এনেছি। আমি শুধু দেখতে চেয়েছিলাম আমার পরিবারের কাছে আমার মূল্যটা কতটুকু। দুলাভাইয়ের ল্যাপটপ আমার আলমারিতে রাখা আছে, আমার দাফন শেষে বের করে নিয়ে যাস। তো ছোটো ভাইয়ের পক্ষ থেকে শেষ উপহার। ছোট ভাই, তুই যখন বললি আমি তোদের জন্য কি করেছি, আমি তখন বাবার দিকে চেয়েছিলাম। ভেবেছিলাম বাবা হয়তো কিছু বলবে, কিন্তু বলে নাই। তুই জানতে চেয়েছিলে না আমি কি করেছি তোদের জন্য। তবে শোন, তোর বয়সে আমি মাটি কেটেছি, মানুষের জমিতে কাজ করেছি। শুধু তোদের মুখে ভাত তুলে দেব বলে প্রবাসে একটা ভালো কাপড় পরি নাই। যখন কিছু পছন্দ হতো ভাবতাম আমি এখন এইগুলো দিয়েই কী করব। আমার ছোটো ভাইয়ের জন্য টাকা পাঠিয়ে দেই, আমি পরে কিনে নিব। তুই আমার কাছে আইফোন চেয়েছিলি না ভাই, তোর জন্য আইফোন এনেছি, বালিশের নিচে রাখা আছে। আমার লাশটা যখন বাইরে নিয়ে যাবি তখন নিয়ে নিস। প্রিয় বাবা, প্রথমে আমার সালাম নেবেন। আমার কিছু বলার নেই, কি বলবো বলেন। আপনি তো সব জানতে, আমার পরিবারের আগে কেমন ছিল, এখন কেমন হয়েছে। মনে আছে বাবা,
আমি আরও 2 বছর আগে দেশে আসতে চেয়েছিলাম, তখন আপনি বছর পূর্ণ হয়েছিল, তবে কেন এমন করলে আমার সাথে? মা জিজ্ঞেস করলো, আপনার জন্য কি নিয়ে আসছি? আমি এনেছি বাবা আপনার পছন্দের সোনালী কালারের ঘড়ি, আর আপনি বলেছিলেন মুনতাহার বিয়ের জন্য অনেক টাকা লাগবে। অনেক টাকা তো আমার কাছে নেই, আমার জমানো 5 লক্ষ টাকা ছিল, সেই টাকাটা আমার বালিশের নিচে আছে। আশা করি সেই টাকা দিয়ে মুনতাহাকে বিয়ে দিয়ে দিবেন, পারবেন তো? ও হ্যাঁ, আর একটা কথা, আমাদের তো অনেক লেনাদেনা, মাফ করবেন আমি ওইগুলো পরিশোধ করতে পারিনি, তার আগে আমাকে এই পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। আমার কাফনের টাকাটা দয়া করে ধার করে এনে দিয়েন বাবা। আপনার কাছে আমার অনুরোধ, দয়া করে আমার কাপড়ের টাকাটা রোজগার করা টাকা থেকে দিয়েন। ছোট বোন মুনতাহা, তোর এই ভাইটা অনেক খারাপ, একটু মানুষ ছিল রে, দয়া করে আমাকে ক্ষমা করে দিস। আমার ইচ্ছে ছিল নিজে দাঁড়িয়ে তোকে বিয়ে দিব, সেটা আর পূরণ হলো না। তোর স্বার্থপর ভাইকে ছেড়ে চলে যেতে হচ্ছে। জানো মা, আজ আমি অনেক ক্লান্ত, অনেক ঘুম পাচ্ছে, আমি চললাম। সেই চিরনিদ্রায় আমাকে তোমরা ক্ষমা করে দিও। তো এই বলে তিনি তার গল্পটা শেষ করেছে। তো ভিউয়ার্স, আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, কিন্তু আমার কাছে এই গল্পটা পড়তে পড়তে আমি এতটা আবেগময় হয়ে গিয়েছিলাম যে আমার চোখেও অজান্তে চোখে পানি চলে আসছিল। অনেক কষ্টে কন্ট্রোল করেছি, কারণ চিঠিটা পড়তে অনেক সমস্যা হচ্ছিল আমার। জানি না আপনাদের কেমন লেগেছে, তবে আমার বলায় বা কথায় বা পড়ায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আসলে আমি আবারও বলছি, এই গল্পটা আমি বলেছি একমাত্র একটা প্রবাসী ভাইয়ের জীবনের গল্প তুলে ধরার জন্য। আসলে কাউকে ছোট করা বা কোনো ফ্যামিলিকে ছোট করা বা কোনো মা বাবাকে ছোট করা এর জন্য নয়। এবং সবাই এই গল্পটা বিনোদন হিসাবে নেবেন এবং পড়ে আনন্দ পাবেন। এবং এই গল্পটা থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে যেগুলো আমরা শিখতে পারি। সেই জন্যই আমি এই গল্পটা আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আসলে আমরা ভুলে যাই যে যারা আমাদের উপকার করে চারপাশে, তারা যদি আমাদের জন্য গলা পানিতেও নামতে পারে, আমরা হয়তো তাদের জন্য হাঁটু পানিতে নামা আমাদের উচিত। কারণ জীবনে প্রত্যেকটা মানুষের উপর নির্ভরশীল। মা বাবার উপর, বাবা সন্তানের উপর, ভাই বোনের উপর, বোন ভাইয়ের উপর, এটাই স্বাভাবিক। কিন্তু দুঃসময়ে যদি সেই পরিবারটাই শুধু পাশে না থাকে, তখন এর চেয়ে পৃথিবীতে দুঃখের আর কিছু থাকে না। মনে হয় যেন পৃথিবীটা ব্যর্থহীন, আমার জীবনটাও ব্যর্থহীন। তো সুতরাং আর কিছু বলতে চাই না, বাকিটা আপনারা তো সবাই শুনলেন, আপনারা বুঝে নিন। এবং আশা করি আপনাদের এই গল্পটা অনেক ভালো লেগেছে, এবং এরকম আরও যদি গল্প চান আমার ইনবক্সে কমেন্ট করবেন। আমি এরকম বাস্তবমুখী গল্প আরও আপনাদের মাঝে উপহার দিব। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমি আপনাদের মাঝে আরেকটা গল্প এখন উপহার দেব। সেটাও একটা বাস্তব জীবন থেকে নেওয়া, এবং সেটা হচ্ছে একটা রোমান্টিক প্রেমের গল্প। কারণ আমরা মানুষ জাতি এমন একটা মানুষ যে আমাদের কাছে যদি লক্ষ লক্ষ টাকা থাকে, আমরা আরও কোটি কোটি টাকা চাই। আমাদের কাছে যদি একটা বাড়ি থাকে, আমরা আরও 2টা বাড়ি চাই। তো কিছু কিছু মানুষ আছে যাদের ভালোবাসার মানুষ থাকা সত্ত্বেও সেই মানুষটাকে বোঝে না বুঝে মনে করে আমার যদি আরেকটা ভালোবাসার মানুষ হতো তাহলে মনে হয় আমাকে আরও বেশি ভালোবাসতো। তো এরকমই একটা রোমান্টিক প্রেমের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই গল্পটা আমি আপনাদেরকে পরে শোনাবো। তো গল্পটা পড়ার আগে একটা কথা বলে নিই, এই গল্পটা একটা বাস্তব জীবন থেকে নেওয়া, এবং এই গল্পটা পড়ার সময় কোনো ভুল ত্রুটি বা বলায় বা পড়ায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং এই গল্পটা বলা হচ্ছে কাউকে ছোট করা বা কারো সম্মান মানহানি করা বা কাউকে হেয় করার জন্য না, একমাত্র বিনোদনের জন্য, যেন আপনারা বিনোদিত হন। গল্পটা পড়ে যেন আপনাদের ভালো লাগে এবং অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার থাকে, এই শিক্ষণীয় ব্যাপারগুলো যেন আপনারা বুঝতে পারেন, সেই জন্যই আমাদের এই গল্পটা আপনাদের মাঝে শেয়ার করা। তো বেশি কথা না বলে চলুন গল্পে ফিরে যাই।
তো গল্পটা যেভাবে লেখা আছে আমি সেভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রায় রাতে জিএফ আমাকে ফোন করে ওয়েটিং পেত। আমি কথা ঘুরিয়ে বলতাম, বেবি আমার ফ্রেন্ড কল করেছিল। জিএফ আমার কথা বিশ্বাস করতো আর বলতো, আচ্ছা ঠিক আছে, আমি রেখে দিচ্ছি। আমি শান্তিতে নিঃশ্বাস ফেলে জিএফের সাথে 5 মিনিট কথা বলার পর বলতাম, আমার শরীর খারাপ লাগছে, ঘুমিয়ে যাই। জিএফ আমার কথা শুনে বলতো, আচ্ছা ঘুমিয়ে পড়ো বাবু, আমার ঘুম লাগছে না, আমি একটু পরে ঘুমাবো। আমি এই ভেবে দিন দিন তাকে অ্যাভয়েড করতে লাগলাম। আমার এখন আর তাকে ভালো লাগে না, এক কথায় তাকে বোরিং ফিল হয়। আমি এই সম্পর্কে বিরক্ত হয়ে গিয়েছিলাম। প্রতিদিন ফোনে কথা বলতাম, দেখা করতে ভালো লাগতো না, ফোনে কথা বলতে ভালো লাগতো না, ইত্যাদি ইত্যাদি। এবং আমি প্রতি রাতে প্রায় ওয়েটিংয়ে থাকতাম, আর সে আমার বারবার কল করতো। সেদিন রাতে 3টার সময় সে আমাকে ফোন করেছিল। ফোনে আমি তখন আরেকজনের সাথে কথা বলছিলাম। তখন হঠাৎ ফোনের দিকে তাকিয়ে দেখি 3:53 বাজে। ফোন কল সে ওয়েটিং পেয়েছিল। আমি ফোন ব্যাক করতে শুনলাম জিএফ কান্না করছে। কান্না করে আমায় বলল, আজকেও কি ফ্রেন্ড করেছিল? আমি তার কথা শুনে কিছুটা চুপ হয়ে গেলাম, কিছু বললাম না। 2 দিন পর এক বিকালে তার সাথে দেখা হলো সেই পার্কে, যেখানে আমি তাকে প্রথম ভালোবাসার কথা বলেছিলাম। আজ সে নীল শাড়ি পরে সেই পার্কে এসেছে। তাকে দেখি আমার অনেক কিছু মনে পড়ে গেল, কিন্তু তাকে কিছু বলতে পারলাম না। আমায় দেখে জিএফ অনেক খুশি, ভেবেছিল আজকে হয়তো সব মিটমাট হয়ে যাবে, তার সাথে হয়তো আমার আবার নতুন করে ভালোবাসার কথা শুরু হবে, আমাদের সম্পর্কটা শুরু হবে। আমি ওর মুখ দেখে সব বুঝতে পারছিলাম, সে খুশিতে ফোন ওয়েটিংয়ের কথা সব ভুলেই গেছে। সে আমার পাশে বসে আছে আর বলছে, তুমি কিছু খেয়ে এসেছো? আমি বললাম, খেয়ে এসেছি। জিএফ বলল, বাড়ির সবাই ভালো আছে? আমি বললাম, হ্যাঁ ভালো আছে। আর আমি জিএফের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ সবাই ভালো আছে, কিন্তু আমার হাতে বেশি সময় নেই, আমার একটু কাজ আছে। আমি এখানে তার সাথে প্রেম করতে আসিনি, সেটা আমি ভালো করেই জানি, কারণ আজকে আমি এসেছি সব সম্পর্কে এখানে শেষ করতে। কিন্তু তা তো আর জিএফ জানে না, কারণ সে তখন অনেক খুশিতে তার মনটা লাফাচ্ছিল, মনে হচ্ছিল যেন সে সব কিছুই পেয়ে গেছে। আমার ভালো লাগছে না আর এইসব। আমি জিএফকে এসব বলতে বলতে থাকি। সে ব্যাগ থেকে টিফিন বক্স বের করে বলল, তোমার জন্য নিজে বানিয়ে এনেছি, তোমার প্রিয় খাবার পাটিসাপটা পিঠা। আমি তার দিকে তাকিয়ে বললাম, আমি কিছু বলতে চাই তোমায়, এগুলো রাখো প্লিজ, এখন খাবো না, খিদে নেই আমার। সে তখন টিফিন বক্স খুলে হাতে চামচ নিয়ে বলল, খেয়ে বলো কেমন হয়েছে। আমি তার মুখে ভালোবাসা আর মিষ্টি হাসি দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমার একটুও ভালো লাগছিল না। মনে হচ্ছিল যত তাড়াতাড়ি এটা থেকে বের হতে পারবো তত তাড়াতাড়ি আমার জন্য মনে হয় ভালো। কিন্তু আমি আমার মন কঠিন করে বলে দিলাম সব ব্রেকআপের কথা। আমি বললাম, দেখো আমার এই সম্পর্কটা আর ভালো লাগছে না, আমি এই মিথ্যে সম্পর্ক আর রাখতে চাই না। সে আমাকে জিজ্ঞেস করলো, মিথ্যে সম্পর্ক মানে? আমি বললাম, মিথ্যে মানে আমি চাই না এই সম্পর্কটা আমাদের আর বাড়ুক, কারণ যেটুকু এসেছে এখানেই স্টপ করা উচিত আমার বলে মনে হয়। সে আমার কথা শুনে তার মাথায় মনে হয় আকাশ ভেঙে পড়ল। তারপর সে আমাকে বলল, 5 বছরের সম্পর্ক আমাদের, আর তুমি বলছো এখন ব্রেকআপ? কোথায় হারিয়ে গেল তোমার সেই সব প্রেম, আমার হাতে হাত রেখে করা ওয়াদা? আমি তার কথা শুনে চুপ করে দাঁড়িয়ে আছি, কিছু বলছি না। সে আবার বলল, মনে আছে বলেছিলে আমার হাত ধরে এই জায়গায় দাঁড়িয়ে, আমি কোনো দিন তোমাকে ছেড়ে যাব না, আমি ভালোবাসি তোমায়। কোথায় গেল সেই সব কথা, কোথায় হারিয়ে গেল বলো? আমি শুধু চুপ করে শুনতে থাকলাম তার কথা। তারপর বললাম, আমি ভালোবাসতাম তোমায়,
কিন্তু এখন আর বাসি না। আমায় ক্ষমা করে দাও প্লিজ। আমি এই সম্পর্ক আর রাখতে পারছি না। মনে করো এসব শুধু টাইম পাস ছিল, জাস্ট, আর কিছু না। দয়া করে আমায় ভুলে যাও। বাবা মা যেখানে বিয়ে দিবে সেখানে বিয়ে করো, দেখবা অনেক সুখে থাকবা। সে আমার কথা শুনে চুপ করে দাঁড়িয়ে আছে, মাটির দিকে তাকিয়ে আছে। ওর চোখ থেকে টপ টপ করে জল মাটিতে পড়ছে, আমি তা বুঝতে পারছিলাম। আমি তার কান্না দেখে বললাম, কান্নাকাটি করে কি হবে বলো? ভালোবাসা তো আর জোর করে আর হয় না। আর তাছাড়া আমার চাকরি নেই, বিয়ে করে তোমাকে খাওয়াবো কি? সে কান্না মাখা চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, জল খেয়ে থাকবো, পানি খেয়ে থাকতে পারবো, কিন্তু আমায় ভুলে যেও না। আমি বললাম, জল খেয়ে জীবন চলে না। এইসব সিনেমায় হয় হয়তো বা নাটকে, বাস্তবতায় না। এইসব সিনেমায় হয়, বাস্তবতায় অনেক কঠিন। সেদিন থেকে সে আমার চোখে চোখ রাখতে পারছিল না, শুধু কান্না করছিল। আমি ওর কান্না সেদিন দেখতে পাইনি। আমি অমানুষ হয়ে গিয়েছিলাম। আমার ব্রেকআপ হয়ে গেল। আমি তার নাম্বার ফোন থেকে মুছে দিলাম। সে মাঝে মাঝে আমায় কল করতো, কিন্তু আমি রিসিভ করতাম না। আমার এসব বিরক্ত লাগতো। বিরক্ত লাগার কারণ, তখন আমার আরও একটা বড়লোকের মেয়ের সাথে প্রেম হয়ে গেছে। এখন আসছে মূল ঘটনায়। মেয়েটা আমার বিয়ে করতে চায়। ওর নাম হলো নাইবা বলি। ওর নাম নাইবা বলি, একটু সিক্রেট, তাই ওর নামটা আমি বলতে পারছি না। তার সাথে প্রথম দেখা হয় আমার একটা শপিং মলে। তখন জিএফ আমার সাথে সম্পর্ক ছিল, কিন্তু আমি সেই সময় জিএফের কথা চিন্তা করিনি। সেই বড়লোক মেয়েটিকে যেদিন প্রথম আমার বিয়ের কথা বলল, আমি তখন কোনো কিছু চিন্তা না করেই হ্যাঁ বলে দিলাম। আমার মনে হয়নি জিএফের কথা একটা বারও। মনে হয়নি একটা বিশ্বাস আমার পথ চেয়ে আছে। আর সেই বিশ্বাসের নাম জিএফ, মানে গার্লফ্রেন্ড যাকে আমরা বলি। প্রায় প্রতি রাতে জিএফ আমায় কল করতো আর কান্নাকাটি করতো। আমি বিরক্ত হতাম, চুপ করে কান্না করা শুনতাম, তারপর বলতাম, তোমার কান্না শেষ, এখন ফোন রাখো, আমি ঘুমাবো। এই বলে ফোন কেটে দিতাম। কিন্তু জিএফ আমায় বারবার ফোন করতো। তখন আমি বিরক্ত হয়ে ফোন অফ করে দিতাম। এভাবেই চলতে থাকলো অনেক দিন, দিনের পর দিন। সেদিন রাত্রে ঘুমিয়ে আছি, তখন জিএফ ফোন করছে। আমি ওর কল দেখে বিরক্ত হয়ে বারবার ফোন কেটে দিচ্ছিলাম। কিন্তু মেয়েটা ভীষণ ছেঁচড়া, কল করেই যাচ্ছে তো করেই যাচ্ছে। শেষমেশ রাগ করে কল রিসিভ করে বললাম, সমস্যা কি তোমার? সে আমার কথা শুনে চুপ করে রইল, তারপর বলল, হ্যাপি বার্থডে টু ইউ। আমি তার কথা শুনে হা করে তাকিয়েছিলাম, অবাক হয়ে গিয়েছিলাম। আজকে আমার জন্মদিন, আমি ভুলেই গিয়েছিলাম। আর নিউ জিএফ আমার একবারও ফোন করে কিছু বলল না। অথচ ওল্ড জিএফ আমাকে ঠিক, মানে পুরন যে গার্লফ্রেন্ড, সে ঠিকই সেটা মনে রেখেছিল। আমি সেদিন রাতে তার সাথে একটু ভালো করে কথা বললাম। আমি তার কণ্ঠ শুনে বুঝতে পারলাম ওর শরীর ভালো না। সে ফোন রাখার আগে বলল, চিন্তা করো না, আমি আর ফোন করব না, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। এই বলে সে ফোন কেটে দিল। আর বড়লোক মেয়েটি অবশ্যই পরের দিন আমাকে জন্মদিনের উইশ করেছিল আর বলল, বাবু আমি ঘুমিয়ে গিয়েছিলাম, তাই রাতে উইশ করতে পারিনি, প্লিজ তুমি রাগ করো না। আমি আর তার উপর রাগ করে থাকতে পারলাম না। নিউকে পেয়ে আমি পুরনের কথা ভুলেই গিয়েছিলাম। এখন আর ওল্ড আমাকে কল করে না। আমি এখন নিউকে পেয়ে নিউ গার্লফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত। নিউ গার্লফ্রেন্ড প্রতিদিন আমার সাথে দেখা করতে থাকতো, কফি খেতাম, আমরা কফি শপে যেতাম, বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম। এইভাবে দিনকে দিন চলতে থাকে। আমাদের মাঝে ভালোবাসা বাড়তে থাকে। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে আছি, তখন একটা নাম্বার থেকে আমার ফোন আসে। আমি ফোন রিসিভ করে জানতে পারলাম এই নাম্বার ওল্ড জিএফের ফ্রেন্ড আকাশের নাম্বার। আকাশ আমায় বলল, দাদা আপনি কেন এমনটা কাজ করলেন? ওর সাথে কেন এমন করলেন? সে না খেয়ে থাকে, কারোর সাথে কথা বলে না, বাড়িতে একা একা বসে কান্না করে। দাদা ওর অবস্থা খুবই খারাপ। এইভাবে চলতে থাকলে মেয়েটা হয়তো আর বাঁচবে না। আমি আকাশের কথা শুনে একটু রাগে ফুলে গিয়ে বললাম, তোর যখন এত চিন্তা তাকে নিয়ে, তাহলে তুই ওর সাথে প্রেম কর, তুই কেন প্রেম করিস না?
শালা। আকাশের সাথে কথা বলার সময় নিউ জিএফ 3-4 বার ফোন ওয়েটিং পেয়েছে আমার। আমি কল ব্যাক করে দেখি মেয়েটা মন খারাপ করে বসে আছে। আমি বললো, তুমি কার সাথে প্রেম করেছিল গো? আমি বললাম, কেউ না, ভাই ফোন করেছিল। কিন্তু সে আমার কথা শুনলো না, মন মরা হয়ে কথা বলল। আমি বুঝতে পারলাম মেয়েটা আমায় অনেক ভালোবাসে। আমি পরের দিন তার সাথে দেখা করলাম। আমার সামনে মন খারাপ করে বসে আছে। আমি চকলেট দিয়ে বললাম, আমি সত্যি কাল রাতে কোনো মেয়ের সাথে কথা বলিনি। অনেক বোঝানোর পর সে আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, বিশ্বাস করলাম তোমায়। আমি তার কথা শুনে একটু শান্তি পেলাম। শান্তিতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। সে আমায় ছাড়া বাঁচবে না, সে আমাকে অনেক ভালোবাসে, এগুলো অনেক কথা বলছিল। আমাদের মাঝে এরকম অনেক কথা হচ্ছিল। আমি শুধু তোমাকে ভালোবাসি, বিশ্বাস করি, আমার বিশ্বাস নষ্ট করে দিও না। আমি তার কথা শুনে চুপ করে থাকলাম, কিন্তু চিন্তা করতে থাকলাম মেয়েটা আমায় কত ভালোবাসে। তারপর বললাম, না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি কথা বলা শেষ করার সাথে সাথে একটা ছেলে এসে আমাদের পাশে দাঁড়ালো। মেয়েটি ছেলেটাকে দেখে চমকে গেল। ছেলেটা বলল, তুমি এখানে কি করছো? তুমি না বললে তোমার শরীর খারাপ, বের হতে পারবে না? আমি এসব শুনে হা হয়ে গেলাম। জানতে পারলাম এই ছেলেটা তার বিএফ, নিউ গার্লফ্রেন্ড। ছেলেটিকে বলল, জান, আমার কাজিনের সাথে দেখা করতে এসেছি। সে আমার সামনে আমাকে সে কাজিন বানিয়ে দিল। আমি তার কথা শুনে আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেল। আমি তার কথা শুনে হা করে বসে আছি তো বসেই আছি, কোনো কথা বলতে পারছি না, যেন কিছু ভাবতেই পারছি না। রাতে দাঁড়িয়ে আছি ছাদের আজ। সেই সব কথা শুনে আমি ওইখান থেকে চলে আসি। রাতে দাঁড়িয়ে আছি ছাদের উপরে। আজ ওল্ডের কথা খুব মনে পড়ছে। আমি খারাপ একটা মেয়ের জন্য আমার নতুন পুরনো গার্লফ্রেন্ডের মতো এত ভালো একটা মেয়েকে ছেড়ে দিলাম। আমি কেন বুঝতে পারলাম না যে সেই মেয়ে প্রথম দেখাতে লাভই বলতে পারে, সেই মেয়ে কখনো ভালো হতে পারে না। আমি সেদিন তার কান্না দেখেনি। আমি মানুষ না, নিজের অজান্তে আমার চোখ থেকে জল পড়ছিল মাটিতে। রাতে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে গেলাম। আর কিছু বলতে পারি না। চোখ খুলে দেখি আমি হাসপাতালে। আমার পাশে আমার মা, আমার বন্ধুরা। মা কান্না করছে, বাবা বাইরে ডাক্তারের সাথে কথা বলছে। আমি হাসপাতাল থেকে 2 দিন পর ছাড়া পেলাম। বাড়ি এসে শুয়ে আছি বিছানায়। তার কথা অনেক মনে হচ্ছে, প্রতিটা মুহূর্ত তাকে মনে পড়ছে। আর নিজেকে খুব আফসোস হচ্ছে, নিজেকে খুব খারাপ মনে হচ্ছে। আমি মাকে বললাম, মা, আমার ফোনটা একটু দিয়ে যাও। মা আমার ফোনটা দিয়ে গেল। আমি ফোন হাতে নিয়ে ফেসবুক ওপেন করলাম, দেখি অনেকগুলো মেসেজ জমে আছে। তারপর যা দেখলাম তা দেখে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না। দেখি জিএফের বন্ধুদের স্ট্যাটাস, মেয়েটি পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো এই শব্দটা শুনে। রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে 2 দিন আগে। আমার মাথা কাজ করা বন্ধ করে দিল। আমি ফোন রেখে ছুটে গেলাম তার কাছে। আমি বসে আছি তার কবরের সামনে। চোখ থেকে জল টপ টপ করে বসে পড়ছে মাটিতে। আমি মাটির নিচে ঘুমন্ত তার দিকে চেয়ে আছি। আমার মনে হলো সেদিনের কথা। সেদিন মেয়েটি আমায় বলেছিল, আমি জল খেয়ে থাকতে পারবো তোমার সংসারে, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি আজ তার কথা চিন্তা করে কান্না করছি। আমি পাগল হয়ে যাচ্ছি। আকাশের দিকে তাকিয়ে বললাম, হে আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমি আর ভুল করব না। আমার কাছে তাকে ফিরিয়ে দাও। আকাশে মেঘ জমে গেছে। আমি কান্না করছি। তখন মেঘে মেঘে বিশাল করে গর্জন উঠে উঠল।
আমি চমকে গিয়ে উঠে বসলাম বিছানায়। দেয়ালের ঘড়ি তাকিয়ে তাকিয়ে দেখি রাত 2টা বাজে। সরি, এখানে আমার একটু ভুল হয়েছে, আমি আবার পড়ছি। আমার ভুল হয়ে গেছে, আমি আর ভুল করব না। আমার কাছে তাকে ফিরিয়ে দাও আল্লাহ। এইসব বলতে বলতে আকাশে মেঘ জমে আছে। আমি কান্না করছি। তখন মেঘে মেঘে বিশাল গর্জনে করে উঠল। আমি চমকে গিয়ে উঠে বসলাম বিছানায়। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টা। আমি কি এসব স্বপ্ন দেখেছি তাহলে এত সময়? আমি ভয়ে ঘেমে গিয়েছি। পুরো শরীর আমার ঘামে ভিজা, বিছানা সহ বালিশ সহ সব কিছু যেন ভিজে একাকার হয়ে গেছে। তাহলে কি নিউ জিএফ নামের কেউ নেই আমার জীবনে? আমি তাড়াতাড়ি করে ওল্ড জিএফের সাথে আমার ব্রেকআপ হয়নি তাহলে? আমি তাড়াতাড়ি করে ফোনটা আমার হাতে নিই এবং ডায়াল লিস্ট দেখলাম। দেখি নিউ নামের কারো নাম্বার এখানে নেই, সব নাম্বার ওল্ড জিএফের। আমার মনে এত সময় সব কিছু আমি স্বপ্নে দেখেছিলাম। আমি পাগলের মতন বাইরে গেলাম। গিয়ে দেখে বাইরে সত্যি বৃষ্টি হচ্ছে আর মেঘ ডাকছে। আমি বাইক নিয়ে জিএফের বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বৃষ্টিতে আমি ভিজে গেছি। আমি তাকে ফোন করে বারান্দায় আসার কথা বললাম। সে বারান্দায় এসে আমায় বললো, এত রাতে আমাকে দেখে অবাক হয়ে গেল। সে বলল, পাগল হয়ে গেছো তুমি? আমি বললাম, হ্যাঁ, তোমার প্রেমে আমি পাগল হয়ে গেছি। তোমাকে দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এসেছি। আমি নিচে থেকে উপরে বারান্দায় দাঁড়িয়ে থাকা তার সাথে ফোনে কথা বলেছি। সে হাসি দিয়ে বলল, পাগল একটা। এ বলে ভেতরে গিয়ে একটা ছাতা এনে উপর থেকে আমার দিকে ছুড়ে দিল। আমি ছাতা হাতে দাঁড়িয়ে আছি, আশেপাশে কেউ নেই। বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে। সে রাতে আমার দিকে তাকিয়ে আছে বারান্দা থেকে, আর আমি তাকিয়ে আছি তার দিকে। মন ভরে দেখছি দুজন দুজনকে। আমার গল্পগুলো এভাবেই যেন শেষ হয়ে গেল। তারপর থেকে জিএফের সাথে আমি বুঝে পেলাম যে আমার সত্যিকারের ভালো মানুষ কোনটা, কাকে আমার সত্যিকারে ভালোবাসা উচিত। আমি সেই থেকে জিএফকে আমি প্রচণ্ড ভালোবাসি এবং আমরা তার 1 বছর পর দুজনকে বিয়ে করি। বিয়ে করার পর আজ আমাদের মাঝে ছোট্ট একটা বাচ্চাও আছে। আমাদের একটা বেবি হয়েছে, ছেলে। সত্যি জীবন অনেক নাটকের চেয়েও নাটকীয়, এই বলে তার লেখা শেষ করেছে। তো জীবনটা আসলে আমাদের জীবনে কত কিছু ঘটে যায়, ভালোবাসা, প্রেম, মহব্বত, কিন্তু এত হাজার ভালোবাসার মাঝে আমরা সত্যিকারের ভালোবাসাটা ভুলে যাই। যারা আমাদের সত্যিকারের ভালোবাসে, যারা আমাদের বিশ্বাস করতে চায়, যারা আমাদের সত্যিকারের বিশ্বাস করে, তাদেরকে আমরা হয়তো ভুলে যাই। হয়তো তাদের ত্যাগ স্বীকার করাটা আমরা মেনে নিতে পারি না। কিন্তু আসলে আমাদের বোঝা উচিত, যারা আমাকে বা আমাদের যারা ভালোবাসে, তারা কোনো স্বার্থ বুঝে ভালোবাসে না। তারা অবশ্যই নিঃস্বার্থভাবেই ভালোবাসে। আসলে দর্শক, গল্পটা পড়ার সময় আমারও খুব ভালো লেগেছিল, কারণ এখনকার সমাজে এই প্রেম ভালোবাসা এতটা ইজি হয়ে গিয়েছে যা বলা মুশকিল। এতটা ইজি হয়তো আগে ছিল না, 10 বছর 20 বছর আগে। এখন মোবাইল, টেলিভিশনের যুগ, মোবাইলের যুগ। তো সবাই এখন চ্যাটে, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটারে সবাই প্রেম বিনিময় করে। কিন্তু এই হাজারো ভালোবাসার মাঝে একটা ভালোবাসা সত্যি থেকেই যায়, যেটা সত্যিকারের মন থেকে হয়। আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে যাকে ভালোবাসেন তাকে এভাবে আগলে রাখেন, তার হাতটা কখনো ছেড়ে দিয়েন না। দেখবেন এক সময় সে ভালোবাসা মানুষটাই আপনাকে সবভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আপনার বিপদে আপদে আপনার পাশে এসে দাঁড়িয়েছে, যেখানে হয়তো আপনার বন্ধু বান্ধব, আপনার ফ্রেন্ড সার্কেল কেউ থাকবে না, কিন্তু সে ভালোবাসার মানুষটা কিন্তু ঠিকই থাকবে। তো এত কথা আর বাড়াবো না। আপনাদের মাঝে আমি 2টা গল্প শেয়ার করলাম। জানি না এই 2টা গল্প আপনাদের কেমন লেগেছে, তবে এই 2টা গল্প বাস্তবতা থেকে নেওয়া, এবং অবশ্যই এই 2টা গল্প একদম বাস্তবতা থেকে নেওয়া। আমি একমাত্র
আপনাদের মাঝে এই গল্প দুটো শেয়ার করেছি যেন আপনারা এখান থেকে কিছু আমরা শিক্ষা নিতে পারি, গল্পটা যেন আপনারা পড়ে আনন্দিত হন। একমাত্র সেই কারণে আমি আপনাদের মাঝে এই গল্পটা শেয়ার করেছি। আমি আবারও বলছি, এই দুটো গল্প যে আমি শেয়ার করেছি, এই দুইটা গল্প শেয়ার করার সময় যদি আমার কোনো ভুল ভ্রান্তি বা পড়ায় বা বলায় বা লেখায় কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই দুইটা গল্প আমি কাউকে সামান্য বিন্দু পরিমাণ ছোট করা বা কাউকে আঘাত দেওয়া বা কাউকে মিন করা বা কাউকে হেয় করার জন্য বলিনি, একমাত্র আপনাদের বিনোদন হিসাবে বলছি। আর এরকম যদি আরও গল্প পেতে চান তাহলে আমার ইনবক্সে এসে আমাকে নক করবেন যে ভাই আমরা আরও এরকম গল্প চাই বাস্তবতা। এবং জানি না কীভাবে বলতে পেরেছি, কতটুকু আপনাদের সামনে বুঝাতে পেরেছি, বলে যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি। আপনারা যদি বলেন তাহলে আরও বেটারভাবে বলতে চেষ্টা করব। যদি আপনারা ইনবক্সে করেন যে ভাইয়া এভাবে বলেন, এভাবে বলেন, এভাবে বললে আরও ভালো হবে, এভাবে বললে আরও ভালো হবে, প্লিজ আমাকে সাজেস্ট করবেন এবং আমার পাশে থাকবেন। এবং নিউদেরকে বলছি, যারা আমার চ্যানেলে, এন্টারটেনমেন্ট চ্যানেলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, লাইক করেননি, শেয়ার করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক করবেন, সাপোর্ট করবেন এবং আমাকে উৎসাহিত করবেন। কারণ আপনারা আছেন বলে আমি এসব বিনোদনমূলক ভিডিও বানিয়ে থাকি। এবং আমার চ্যানেলে আপনারা কী কী ভিডিও চান সেটাও আমাকে জানাবেন, তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য সেই ভিডিওগুলো তৈরি করব। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আপনাদের মাঝে আরেকটা দারুণ গল্প নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে একটা নতুন মিষ্টি বউয়ের গল্প। তো গল্পটা শুরু করার আগে কোনো ভুলভ্রান্তি বা বলায় বা পড়ায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আবারও ক্ষমা নিয়ে চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। তো আমি গল্পটা শুরু করছি। আমি আমার বোকা বউ, না না না, আমার কাছে সে বোকা নয়, আমার ভালোবাসা, আমার ভালোবাসার মানুষটির সামনে বাসঘরের ফুল খাটের উপর বসে আছি। সারা ঘর নানা রকম বাহারি রঙের ফুল আর ছোট ছোট মোমবাতি দিয়ে সাজানো। আর আমার মায়াপুরীর দিকে তাকিয়ে আছি। সাজানো আর আমার মায়াপুরীর মুখটা যেন সুন্দর লাগছে। আহ, কি মায়া ভরার চোখে, কি সুন্দর লাগছে আমার বউকে লাল বেনারসিতে, হাতে লাল চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক। এক ধ্যানে তাকিয়ে আছে তার দিকে। অনেকক্ষণ ধরে আমি আমার বউয়ের দিকে তাকিয়ে আছি। তা দেখে আমার মিষ্টি বউটা বলা শুরু করে, এই বর, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আমি বললাম, তোমাকে দেখছি, তোমাকে আজকে একেবারে লালপুরীর মতো লাগছে। তিথি কিছুটা লজ্জা পায়। আমার কথা শুনে লজ্জায় লাল হয়ে গেছে একদম। তিথি আবার বলল আমাকে, এই বর, এই আপনি তো আমার বর তাই না? একটু চিন্তিত হয়ে বলেন তো, আমি আপনার বউ আর আজকে আমাদের বাসরাত তাই না? আমি বললাম, তুমি আমার মিষ্টি একটা বউ আর আমাদের তো আজকে বাসরাত, কিন্তু কেন বলো তো? তিথি বলল, তাহলে আপনি আমাকে আদর করেন না কেন? তিথির কথাটা শুনে আমি কিছুটা অবাক হই। ও আবার বলা শুরু করে, আমি শুনেছি বাসঘরে নাকি বর বউকে খুব আদর করে, কিন্তু আপনি তো আমাকে একটু আদর করছেন না। আমি বললাম, কে বলেছে আমি তোমাকে এসব, যে বাসঘরে বউকে খুব আদর করে? তিথি বলল, আমি জানি, কেউ বলেনি আমাকে। আমি বললাম, কেউ তা নিশ্চয়ই বলেছে তোমাকে এসব কথা, তাই তুমি বলো, কে তোমাকে বলেছে এগুলো? তিথি বলল, আসলে ভাবি বলেছে এই দিনে নাকি বর বউকে খুব আদর করে, কিন্তু আপনি তো আমাকে একটু আদর করছেন না, এখন শুধু তাকিয়েই আছেন। ওর কথাটা শুনে আমি একটু মুচকি হাসি দিই। আমি তিথির কিছুটা কাছে গিয়ে কপালে রেখে বলতে থাকি, আমি যদি তোমাকে আদর করি তাহলে তুমি কি আমার আদর সহ্য করতে পারবে জান? তিথি নিজের কপালটা আমার কপাল থেকে সরিয়ে বলে, কেন সহ্য করতে পারবো না? মা বাবা তো আমাকে খুব আদর করে, কই আমি তো সহ্য করতে পারি। আবির বলল, আরে বোকা মেয়ে, এই আদর ওই আদর না, এটা অন্যরকম আদর। তিথি বলল, অন্যরকম আদর? এটা আবার কেমন আদর? আমি বললাম, তোমাকে এত চিন্তা করতে হবে না, যাও এখন তুমি ফ্রেশ হয়ে নাও, আমি অন্য রুমের ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি। আমি ফ্রেশ হতে চলে যাই।
এখন নয় পরিচয়টা দিয়েই দিই। আমি আবির রহমান। আমাদের গল্পের নায়ক মা বাবার আদরের ছেলে, খুব জেদি, যা চায় তাই নিজের করে নেয়, যে করেই হোক। যেমন তিথিকে নিজের করে নিয়েছে। তিথি বলতে আবিরের ওয়াইফ। আবিরের আরও এক ভাই এক বোন আছে। আবিরের বড় ভাই বিয়ে হয়ে গেছে, আর বোন সবার ছোট। আবির এখন বর্তমান নিজের বিজনেস সামলাচ্ছে। আর হলো আমাদের গল্পের নায়িকা তিথি ইসলাম, তিথির দ্বিতীয় বোন। বাবা ছোট একটা বিজনেস সামলায়। তিথিরা মধ্যবিত্ত লোক। পরিচয়ের পালা শেষ, এখন নয় গল্পে আসা যায়। আবির ফ্রেশ হয়ে নিজের ঘরে ঢুকে বড় সড়ো একটা ঝটকা খায়। তার সামনে তার তিথু পাখি ব্লাউজ আর পেটিকোট পরে আছে, শুধু আর শাড়িটা নিচে পড়ে আছে। আবিরকে দেখে তিথির হাত থেকে শাড়িটা নিচে পড়ে যায়। বেচারি তিথি শাড়ি পরতে পারে না, তাই এই দশা। আবিরের সামনে আবির দরজাটা লাগিয়ে আস্তে আস্তে করে তিথির দিকে এগোতে থাকে। তিথিকে এভাবে দেখে আবির কিছুটা ঘরে চলে যায়, যা নিজেকে তিথির দিকে টানছে। তিথি এক জায়গায় এখন দাঁড়িয়ে আছে, লজ্জা মাথার চেহারা নিয়ে। আবির তিথির সামনে এসে দাঁড়ায়, আর কিছু না ভেবেই তিথিকে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। তিথি আবিরের ছোঁয়া পেয়ে কেঁপে ওঠে। আবির আস্তে আস্তে শাড়িটা তুলে তিথিকে পরাতে থাকে। আবিরের প্রত্যেক ছোঁয়াতে তিথি কেঁপে ওঠে। শরীরে সারা লোম যেন দাঁড়িয়ে যাচ্ছে। তিথির শরীর ঘামছে, এসি চলা সত্ত্বেও নিজের দুহাত মুষ্টি বন্ধ করে রাখে। আবির যখন শাড়িটা কুচি কাটা গুজে দিতে যায়, তখন আবির লক্ষ্য করে তিথি তার দু চোখ বন্ধ করে আছে। আবির তিথির শাড়ির কুচি গুজে দেয়। আবির কুচি গুজে দেওয়ার সময় আবিরের হাতে ছোঁয়া পেয়ে তিথি একটু পিছনে সরে যায়, যা দেখে আবির একটু মুচকি হাসি দেয়। আবির তিথির কাছে গিয়ে একটু ঘেঁষে বসে তিথি শাড়ির কুচি ঠিক করতে থাকে। হঠাৎ আবির লক্ষ্য করে তিথির পেটের বাঁ দিকে একটা বড় তিল, যা আবিরকে খুব টানছে। আবির কিছু না ভেবেই তিথির পেটের বা তিলের দিকে ঠোঁট ছুঁয়ে দেয়। তিথি নিজের শাড়ির দু হাত দিয়ে আঁকড়ে ধরে। আবিরের ছোঁয়াতে যেন তিথি বারবার কেঁপে উঠছে। আবির বসা থেকে উঠে দাঁড়ায়, আর তিথির দিকে তাকিয়ে একটা মুচকি হেসে বলে, কি জান, আজকে ঘুমাবে নাকি এভাবে দাঁড়িয়ে থাকবে? আবিরের দিকে তিথি তাকাতে পারছে না লজ্জায়। আবির তিথিকে হুট করে কোলে তুলে নেয়। তিথি ভয়ে আবিরের গলা শক্ত করে জড়িয়ে ধরে। আবির তিথিকে নিয়ে খাটে শুয়ে দেয়, আর নিজেও তিথির পাশে গিয়ে শুয়ে পড়ে। নিজের কাছে তিথিকে টেনে এনে কপালে ঠোঁট ছুঁয়ে দেয়, আর বলে, এখন ঘুমাও যান, অনেক রাত হয়েছে। আবির তিথিকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। তিথি চুপচাপ আবিরের বুকে চোখ বন্ধ করে শুয়ে থাকে। আবির নিজের চোখ বন্ধ করে আর তিথিকে অতীতের কথা ভাবতে থাকে। কিভাবে আবির তার তিতু পাখিকে এতটুকু কিভাবে ভালোবাসা দিবে সেগুলোই। তো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। আপনারা এই গল্পটা যদি ফুল পেতে চান, এটা হচ্ছে আমি একটু প্রথম পার্টটা শোনালাম, সময় স্বল্পতার কারণে আমি পুরোটা শোনাতে পারছি না, সরি, তার জন্য দুঃখিত। এবং আমার এই গল্পে বলা কথায় বা লিখায় বা পড়ায় যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমি কাউকে ছোট করা বা হেয় করার জন্য এই গল্পগুলো বলছি না, একমাত্র শিক্ষা নেওয়ার জন্য, বিনোদনের জন্য। এই জন্যই বলছি, যেন আপনাদের ভালো লাগে, বিনোদন পান, এবং আমি যেন আরও নতুন নতুন গল্প আপনাদের মাঝে পড়ে শোনাতে পারি। সেই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এবং আমার কমেন্ট বক্সে এসে জানাবেন যে আমি আরও এই ধরনের গল্প, বাস্তবমুখী গল্প দিব কিনা। এই তিথি এবং আবিরের গল্প সেটা হচ্ছে একটা বোকা বউয়ের গল্প। বউটা খুবই বোকা থাকে, মেয়েটা খুবই মিষ্টি এবং বোকা একটা বউ থাকে। তো সেই বোকা বউ মাঝে কীভাবে ভালোবাসা জাগ্রত হয়, কীভাবে আদর্শ সোহাগ জাগ্রত করতে হয়, কিভাবে শেখাতে হয়, সংসার কী জিনিস সেটা বোঝাতে হয়, সব কিছুই আদারওয়াইজ একটা বোকা মানুষের যেটুকু নলেজ থাকা দরকার সেটুকুই থাকে। তো এই গল্পটা শেষ পর্যন্ত দেখতে হলে আপনারা অবশ্যই নিচে কমেন্ট করবেন, এবং আমি এই গল্পটা শেষ করবো কিনা নেক্সট পার্টে তাও জানাবেন, তাহলে আমি এই গল্পটা নেক্সট পার্টে শেষ করব ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।